আপনারা শুনছেন গল্পের ক্যারাভান ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ রয়েছে বিখ্যাত লেখক আলেকজান্ডার দুমার দ্য কনস্পিরেটর্স। আজ এই উপন্যাসের প্রথম পর্ব। 1718 খ্রিস্টাব্দ 22শে মার্চ সকাল 8টা নাগাদ প্যারি মহানগরীর প্যান্টনুপে দাঁড়িয়ে আছে একটি বনেদি জাতের স্প্যানিশ রণতুরঙ্গ। প্যান্টনুপ যেখানে লা একল জেটির দিকে মোড় নিয়েছে, ঠিক সেইখানে। বলাই বাহুল্য, ঘোড়াটা একা একা সেখানে দাঁড়িয়ে নেই অকারণেও। তার পিঠে আরোহী আছে একজন, বয়স 26 থেকে 28-এর মধ্যে হবে তার। সর্বাঙ্গ থেকে আভিজাত্য যেন ঠিকরে পড়ছে যুবকটির। এমন খাড়া, এমন নিশ্চল হয়ে ঘোড়ার পিঠে সে বসে আছে, হঠাৎ দেখলে যে কোনো লোকের মনে হবে যে ছেলেটি শাস্ত্রী ডিউটি বুঝি ওইখানেই পড়েছে। পুলিশের বড় কর্তা ওয়ার দ্য আর্গানসনের তো মতিগতি বোঝা দায়। কখন যে কোন জায়গায় তিনি খানা তল্লাশি চালাবেন ষড়যন্ত্রের সন্ধানে, 1 মিনিট আগে তিনি নিজেও বুঝি তা জানতে পারেন না। কিন্তু পাহারাদারির জন্য যে ছেলেটি ঠাঁই নেয়নি প্যান্টনুফের মোড়ে, তা বোঝা গেল সে 0.5 ঘন্টা ওখানে ঠাঁই দাঁড়িয়ে থাকার পরে। নিশ্চল হয়ে দাঁড়িয়েই সে ছিল বটে, কিন্তু চোখ দুটি তার ক্রমাগত ঘুরছিল এদিকে ওদিকে। সেই চঞ্চল চোখ এতক্ষণে নিবদ্ধ হলো একটি বিশেষ ব্যক্তির উপরে। প্রেস ডফিন থেকে এসে ডাইনে ঘুরে যে সোজা এগিয়ে আসছে তারই দিকে আসছে ওই যে লোকটি, দস্তুর মতো দশাসই চেহারার লোক। সে একজন 5 ফুট 10 ইঞ্চি পরিমাণ লোহার দেহ একখানা। পরচুলায় মাথার পড়ায় ফ্যাশন, যদিও লোকটি তা পড়েনি। মস্ত মাথাটা তার নিজস্ব কালো চুলেই সমাচ্ছন্ন। আধা মিলিটারি পোশাক, কাঁধে একটা ব্যাজ, যার রং একসময় ছিল গাঢ় লাল, কিন্তু দীর্ঘদিন রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে বর্তমানে যা পর্যবসিত হয়েছে একটা নোংরা কমলা রঙে। কোমরবন্ধ থেকে ঝোলানো একখানা তরোয়াল, সেটা এমন পেল্লায় লম্বা যে অনবরত তার পায়ের ডিমে বাড়ি খাচ্ছে। মাথার টুপিটা এমন হেলানো অবস্থায় বসানো হয়েছে, সেটা যে পড়ে যাচ্ছে না কেন তা নিয়ে গবেষণা চলতে পারে। টুপিতে একসময় লেস ছিল, পালক ছিল, তা এখনো বোঝা যায়। বয়স বছর 45 বড়জোর। রাস্তার ঠিক মাঝখানটা দখল করে হাঁটছে সেই ব্যক্তি। এক হাতে ক্রমাগত পাক দিচ্ছে গোঁফে, অন্য হাতে ক্রমাগত ইশারা করছে গাড়ি ঘোড়াগুলোকে পথ ছেড়ে দেবার জন্য। এক কথায় এমন দাম্ভিক, বেপরোয়া, ধরাকে সরাজ্ঞান করার মতো হাবভাবর যে আমাদের অশ্বারোহী যুবক তার দিক থেকে দৃষ্টি আর অপসারিত করতেই পারল না। মনে মনে একচোট হেসে নিয়ে নিজেকেই আশ্বাস দিল, মিল গয়া, যেমনটি দরকার তেমনটি পেয়ে গেছি। আর অপেক্ষা নয়, ঘোড়া থেকে নেমে সে সোজা এগিয়ে গেল লোকটির দিকে। আর সে লোকটিও যুবককে নিজের দিকেই অগ্রসর হতে দেখে দাঁড়িয়ে পড়ল একেবারে, সেই আগের মতোই, 1 হাত গোঁফে 1 হাত তরোয়ালে রেখে। ভাবটা এই, দেখা যাক কি বলে ছোকরা। ছোকরাটিরই গরজ। ঘোড়ার লাগাম তার 1 হাতে, অন্য হাত টুপিতে ছুঁয়ে সে সম্মান দেখালো প্রৌঢ়কে। তারপর হাসি মুখে বলল, মহাশয়, আপনার চেহারা বলুন, চালচলন বলুন, সবকিছু দেখে মালুম হচ্ছে আপনি সম্ভ্রান্ত বংশের লোক। নিশ্চয়ই আমি ভুল করিনি? প্রশ্নটা অদ্ভুত, কিন্তু প্রৌঢ় আধা জঙ্গি মানুষটি ভালোভাবেই নিল এটাকে, আর নিজের তরফ থেকে টুপিতে হাত তুলে শিষ্ট সম্ভাষণ জানালো প্রশ্নকর্তাকে। সঙ্গে সঙ্গে বাজখাই গলায় জবাব, না, ভুল হবে কেন? আমার চেহারা দেখে আপনি তৃপ্ত হয়েছেন, এতে স্বভাবতই আমি খুশি। কথাবার্তা যদি কিছু থাকে তাহলে ক্যাপ্টেন বলেও সম্বোধন করতে পারেন আমাকে। মহাশয় শব্দটা দূরত্ব জ্ঞাপক, ও দিয়ে আলাপ আলোচনা জমানো যায় না। আপনি সৈনিক, আরও আনন্দ পেলাম। এইবার নিশ্চিত হতে পেরেছি যে আপনার মতো লোক কোনো বীর পুরুষকে বিপদে ফেলে উদাসীনভাবে চলে যেতে পারবেন না। কখনোই তা যাব না, অবশ্য যদি বিপদটা অর্থাভাব ঘটিত না হয়। স্বীকার করতে বাধা নেই, আমার পকেটে শেষ ক্রাউন মুদ্রাটা একটু আগে এক সরাইখানায় দাতব্য করে এসেছি। না না, অর্থের ব্যাপার নয় ক্যাপ্টেন, বরং বলুন, আমার এই থলেটাই আপনাকে ধরে দিচ্ছি, যদি আপনার আপত্তি না থাকে। ক্যাপ্টেনের চক্ষু চড়ক গাছ। থলেটাই ধরে দিতে চাইছে?
কে এ ধনকুবের রে বাবা? একটু অতিরিক্ত মোলায়েম সুরে সে বলল, যার সঙ্গে আলাপ করে আমি সম্মানিত হচ্ছি তার পরিচয়টা তাহলে বলুন, আর এই কথাটিও বলুন যে কিভাবে আমি আপনার উপকারে আসতে পারি। অশ্বারোহী যুবক বলল, আমি হচ্ছি ব্যারন রেনি দ্য ভ্যালেভ। ফ্যান্ডার্সের যুদ্ধে ভ্যালেভ নামের এক অফিসারকে আমি চিনতাম বলে মনে হচ্ছে যেন, বলল ক্যাপ্টেন। আমাদেরই বংশের তিনি, আমার কাকা। ওইখানেই বাড়ি আমাদের, লিজ অঞ্চলে। পরস্পরে নমস্কার বিনিময় হলো আবার। তারপর ভ্যালেভ বলছে তার ব্যাপারখানা। গতরাত্রে বন্ধু সিভালিয়ার রাওয়েল দ্য হারমেটাল জড়িয়ে পড়েছেন একটা ডুয়েলের ব্যাপারে। প্রতিপক্ষে আছেন 3টি অভিজাত যুবক, এ পক্ষে হারমেটাল আর ভ্যালেভ, মাত্র 2 জন। ডুয়েলের নিয়ম অনুযায়ী এ পক্ষেও 3 জন থাকা দরকার, কিন্তু এত সকালে বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না কোনো রকমে। 2 বন্ধুর বাড়িতে ইতিমধ্যে ঘুরে এসেছে ভ্যালেভ, কিন্তু গেরো দেখো, তারা কেউই রাত্রিরে বাড়ি ফেরেনি। আজও যে কখন ফিরবে তার কোনো স্থিরতা নেই। এদিকে ডুয়েলটার সময় নির্দিষ্ট হয়েছে সকাল 9:30। এ অবস্থায় বাড়ি বাড়ি ঘুরে বন্ধুদের খোঁজ করার সময় তো নেই। তাই ভ্যালেভ রাস্তা থেকেই কোনো বীর পুরুষকে সংগ্রহ করে নেওয়া শ্রেয় মনে করেছে। ফ্রান্স তো আর বীর শূন্য নয়। ভদ্রবংশীয় লোক যে কেউ ডুয়েলে সহযোগিতার আমন্ত্রণ পেলে লুফে নেবে, তা ভ্যালেভ সে কথা বিলক্ষণ জানে। 9:30 ডুয়েলটা হচ্ছে কোথায়? জিজ্ঞাসা করলো ক্যাপ্টেন। পোর্ট মেইলোতে। বলেন কি? তাহলে তো সময়ও নেই আর। কিন্তু মুশকিল দেখছি সেখানে পৌঁছানো নিয়ে। আপনার ঘোড়া আছে বটে, কিন্তু আমার নেই। হেঁটে যেতে হলে। না না, হেঁটে গেলে সময় পার হয়ে যাবে। এক কাজ করবেন, আপনি যদি আমার ঘোড়াতেই ওঠেন, পিছন দিকে। আমার আপত্তি নেই। এই বলে ক্যাপ্টেন তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করতে লাগলো ভ্যালেফের বাহনকে। ডবল বোঝা বইবার মতো শক্তি তার দেহে আছে কিনা সেইটি বুঝে নেওয়াই উদ্দেশ্য ক্যাপ্টেনের। পর্যবেক্ষণের ফলে আশঙ্কা বা অসন্তোষের কোনো কারণ সে দেখতে পেল না। নিজের মনেই যেন সে কাটা কাটা মন্তব্য করতে লাগলো। প্রাণীটা পাহাড় অঞ্চলের, সিয়েনা মোরেরার কাছাকাছি কোনো একটা জায়গায় জন্মস্থান এই ঘোড়াটির। আলমানজাতে এইরকমই একটা ঘোড়ার পিঠে বসে লড়াই করেছিলাম আমি। ঝড়ের বেগ ছিল তার পায়ে, কিন্তু জানু দিয়ে তার পেটে একটু চাপ দিলেই ঠান্ডা হয়ে দাঁড়িয়ে পড়তো ভেড়ার মতো। তাহলে আর কি, উঠে পড়ুন ক্যাপ্টেন। ভ্যালেভ আগেই উঠে বসেছে। রেকআপ থেকে পা টেনে নিয়েছে, কারণ রেকআপটা অবশ্যই ক্যাপ্টেনকেও ব্যবহার করতে হবে। কিন্তু কই, ক্যাপ্টেন সেদিক দিয়ে গেলেই না। রেকআপের দিকে দৃকপাত মাত্র না করে এক লাফে উঠে বসলো ভ্যালেভের পিছনে। তেজি ঘোড়া, যুদ্ধের ঘোড়া, ডাবল বোঝা বওয়া তার অভ্যাস নেই। অনভ্যস্ত এই গুরুভার সে বরদাস্ত করতে রাজি নয়। লম্ফঝম্প করে অনেক চেষ্টা করলো পিছনের মানুষটাকে স্থানচ্যুত করতে, কিন্তু জবরদস্ত সওয়ার এই অজ্ঞাতনামা ক্যাপ্টেন কিছুতেই তাকে ছুঁড়ে ফেলতে না পেরে অবশেষে ঘোড়াটা দুষ্টবুদ্ধি বর্জন করল। দ্রুত ছুটতে লাগলো লা একল জেটির পাশ বরাবর। লুভারি আর টুইলারির যুগল প্রাসাদ অতিক্রম করে ভার্সাইয়ের রাজপথ বাঁয়ে রেখে শাহ ইলাইজির সুপরিসর তরুবিধির ভিতর দিয়ে লা এটোয়ালের বিজয় তোরণের নিচ দিয়ে পন্ট দ্য অ্যান্টিনে এসে উপনীত হলো প্রায় এক দৌড়েই। ভ্যালেভ দেখল এইবার সে গতিপথ স্লথ করতে পারে, হাতে যথেষ্ট সময় আছে। ক্যাপ্টেনও সুযোগ বুঝে জিজ্ঞাসা করলো, ডুয়েল যখন লড়তে যাচ্ছি তখন তার উপলক্ষ্যটা বোধহয় আমি জানতে চাইতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই। লা ফিলার হোটেল চেনেন নাকি ওই লা ফিলোকে? হোটেল তার খুব বড় নয়, কিন্তু প্যারিতে হেন বড় লোক নেই যিনি পায়ের ধুলো দেন না সে হোটেলে। চিনি না, অত্যন্ত গ্রাম ভারী চালে জবাব দিল ক্যাপ্টেন। ওর হোটেলের গোড়াপত্তন তো আমার হাত দিয়েই। বলেন কি? আপনার হাত যশ আছে তা স্বীকার করতেই হবে। ওই যা বলছিলাম, লা ফিলার হোটেলে এক ঘরে খানাপিনা করছি আমি আর আমার বন্ধু হারমেটাল। অন্য ঘরে এসে ঢুকলেন আমাদের চেনা জানা ভদ্রলোকেরই 3 জন, ম্যাকুইস লা ফেয়ার, কাউন্ট দ্য ফার্জি, সিভালিয়ার দ্য র্যাভেন। বলা বাহুল্য পাশাপাশি ঘরে, কাঠের বেড়া মাঝখানে। এক ঘরে বসে অন্য ঘরের কথা পরিষ্কার শোনা যায়।
পাদপূরণ করল ক্যাপ্টেন। আমরা কথাই কইছিলাম চুপি চুপি, কিন্তু ওপক্ষের গলা ছিল চড়া আর মেজাজ ছিল বেপরোয়া। লাফিলোতে আসার আগে পেটে প্রচুর সুরার প্রবেশ হয়েছিল আর কি। সেই সুরার প্রসাদেই এমন সব কথাবার্তা তাদের মুখ দিয়ে বেরোচ্ছিল। মোটের মাথায় কথা হলো এই যে হারমেতালের এক পরিচিতা মহিলা সম্পর্কে। ক্যাপ্টেন বাধা দিয়ে বলল, অসম্ভ্রমের উক্তি কিছু বলে ফেলেছিল তিনজনের মধ্যে একজন, কেউ অন্য কেউ নয়, লাফেয়ার, রাজপ্রতিনিধির ঘনিষ্ঠ পার্শ্বচর, দেহরক্ষী সেনার কর্নেল। হারমেতাল শুনল সেই অসম্ভ্রমের উক্তি, কাজে সে আর নীরব থাকতে পারল না। উঠে গেল পাশের ঘরে। আমাকেও যেতে হলো, কারণ সে আমার বন্ধু। যদিও আমার বিলক্ষণ জানা ছিল যে ডুয়েলের ফলে আমার যদি গুরুতর জখম কিছু লাগে খুবই মুশকিলে পড়ব আমি, কারণ আজই আমার স্পেনে রওনা হওয়ার কথা। বন্দোবস্ত সব ঠিক হয়ে আছে, না গেলে চলবে না কোনো মতে। সে বন্দোবস্তই থাকুক, মহিলার অবমাননা তো আর উপেক্ষা করতে পারে না কোনো বীর পুরুষ, সেটা সব কিছুর ঊর্ধ্বে, বলল ক্যাপ্টেন তার অসম্ভব রাশভারী ভঙ্গিতে। এই এই উপেক্ষা করা সম্ভব হলো না হারমেতালের। ডুয়েলের চ্যালেঞ্জ গ্রহণ, 1 মিনিটে সব শেষ। যদিও আইনত সব ডুয়েলই নিষিদ্ধ। এমন জিনিস কিছু কিছু আছে যা আইন করে বন্ধ করা যায় না। বীরের জাত ফরাসিরা, প্রাণের চাইতে মানকে ঠাঁই দেয় ওপরে। তরোয়ালের ঘাকে যে ভয় করে না, সে 4-6 মাস বাস্তিল বাসকে ভয় করবে, এমন প্রত্যাশা বোকা ছাড়া কেউ করতে পারে না। ভ্যালেভ শুনছে ক্যাপ্টেনের জ্ঞানগর্ভ উক্তিগুলো আর অবাক হচ্ছে মনে মনে। পড়ে পাওয়া এই সাথীটিকে রহস্যময় মনে হচ্ছে তার। এর চাল চলন আভিজাত্য ব্যঞ্জক নয় মোটেও, কিন্তু কথাগুলো এমনি যে স্বয়ং রাজপ্রতিনিধি আলিয়ার মুখ থেকে বেরোলেও সেসব বেমানান লাগত না। কথায় কথায় তারা মেইলোতে এসে পৌঁছেছে। দূর থেকেই তাদের লক্ষ্য করছিল আর একজন তরুণ অশ্বারোহী। স্পষ্টতই ভ্যালেভের প্রতীক্ষায় ছিল এ। এখন এদের দেখতে পেয়ে ঘোড়া ছুটিয়ে নিকটে চলে এলো। এই লোকটি ভ্যালেভের সেই বন্ধু, সিভালিয়ার হারমেতাল। ও ভাই সিভালিয়ার, পুরনো বন্ধু কাউকে ধরতে পারা গেল না, তবে নতুন বন্ধু একজনকে মিলিয়ে দিয়েছেন ভগবান। এসো, তার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই। সর্জিস বাড়ি নেই, গেসি বাড়ি নেই, কি যে করব ভেবে পাচ্ছিলাম না। প্যান্টনুফে এর সঙ্গে দেখা। সাহস করে আমাদের বিব্রত অবস্থার কথা একে বলতেই মহাপ্রাণ ভদ্রলোক এক কথায় রাজি হয়ে গেল এ বিপদ থেকে আমাদের উদ্ধার করতে। হারমেতাল ভ্যালেভকে তো ধন্যবাদ দিলই, ক্যাপ্টেনকেও আকাশে তুলে দিল স্তুতিবাক্যে। মশিয়ে, একটা অপ্রীতিকর ব্যাপারের মধ্যে দিয়ে পরিচয় হলো আমাদের, কিন্তু আশা করা যাক এ পরিচয়ের পরিণাম প্রীতিকরই হবে। অনুরূপ ক্ষেত্রে আপনার কাছ থেকে আহ্বান যদি আসে, আমি তৎক্ষণাৎ আপনার পাশে গিয়ে দাঁড়াবো তরোয়াল নিয়ে। ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে মাটিতে নামলো এবার ক্যাপ্টেন। প্রসন্ন মুখে বলল, এমন কথাবার্তা যাতে তাদের সঙ্গে পৃথিবীর প্রান্ত পর্যন্ত যেতে আমি রাজি আছি। ওই প্রবাদটা খুবই খাঁটি, একটার সঙ্গে আর একটার মিল হয় না যে জিনিসের, সে শুধু পর্বত। ক্যাপ্টেন পা দুখানাকে একটু খেলিয়ে নিয়ে এদিক ওদিক পায়চারি করে। হারমেতাল কানে কানে বলছে ভ্যালেভকে, চিজটি কে হে? জানি না ভাই, মাথা নেড়ে বলল ভ্যালেভ। জানি শুধু এটুকুই যে একে না পেলে বিপদই হতো আমাদের। ভাগ্য বিড়ম্বিত কোনো সামরিক কর্মচারী খুব সম্ভবত। যুদ্ধ নেই কোথাও, কাজেই ওরও পেটে অন্ন নেই, কিন্তু কতখানি কাজের লোক হাতে কলমেই প্রমাণ পাবো এক্ষুনি তো। পায়ের রক্ত চলাচল স্বাভাবিক হয়ে আসতেই ক্যাপ্টেন এবার এদের কাছে এগিয়ে এলো। কই, তাহলে আমাদের প্রতিদ্বন্দ্বীরা কই? একটু আগেই ঘুরে এলাম ওদিকটায়, দেখতে পেলাম না। তবে অ্যাভিনিউয়ের ও মাথায় একখানা ছ্যাঁকড়া গাড়ি চোখে পড়েছিল, তাতেই হয়তো আসছে তারা। ছ্যাঁকড়া গাড়িতে আসার সুবিধে জানেন তো, দেরি টেরি হলে দোষটা অনায়াসে গাড়ির ওপরেই চাপিয়ে দেওয়া যায়। তবে দেরি এখনো হয়নি, 9:30 বেজে যায়নি এখনো। ভ্যালেভ এবার ঘোড়া থেকে নেমে পড়ল। হারমেতালের ভৃত্য দাঁড়িয়ে আছে এক পাশে, লাগামটা ছুঁড়ে দিল তার হাতে। চলো এগিয়ে যাওয়া যাক, জায়গা মতো হাজির থাকা যাক আগে গিয়ে, ওরা যাতে বলতে না পারে যে আমরা গড়িমসি করছি। হারমেতালও নামলো ঘোড়া থেকে। অদূরেই প্যান্টনুফের বনটা, নামেই শুধু বন অবশ্য। ছোট বড় গাছ অবশ্য দেদার আছে, কিন্তু অপরিচ্ছন্নতা কোথাও নেই, তেমনি নেই কোনো অন্তরালো।
বাইরে দাঁড়িয়ে বনের ভিতর বহুদূর পর্যন্ত লক্ষ্য করা যায় সবকিছুই। একটা হোটেল আছে এই রাস্তাতেই। 3টি ভদ্রলোককে দেখে হোটেলওয়ালা দোরগড়ায় এসে দাঁড়িয়েছিল। সাত সকালে খদ্দের তো নেই, আর এদের যদি খাবার টাবার গছানো যায় কিছু। মালিকেরা কিছু খাওয়া দাওয়া করবেন তো? চেনা লোক, হারমেতাল বলল। 3 জনে আমরা প্রাতরাশ খাবো তোমার এখানে, ডুরান্ট। এখন যাচ্ছি একটু বেড়াতে, ওই বনের ভিতরে। কথার সঙ্গে সঙ্গে 3টি ঝকঝকে স্বর্ণ মুদ্রা পকেট থেকে বার করে হারমেতাল ফেলে দিল ডুরান্টের হাতে। তারপর পা বাড়ালেন বনের দিকে। 3টি লুই। একবার ডুরান্টের আর একবার লুই 3টির দিকে তাকায় ক্যাপ্টেন। হারমেতাল ওদিকে এগিয়ে গিয়েছে কয়েক পা, ভ্যালেপকে সঙ্গে নিয়ে। এই সুযোগে ক্যাপ্টেন ঘনিয়ে এলো ডুরান্টের কাছে। খুব নিচু গলায় তাকে সতর্ক করে দিল। শোনো হে দোস্ত, আমায় দেখেই বুঝতে পারছো কিসে কি হয় তা আমি জানি। বাজার দর আমার নখদর্পণে। যা তা খাইয়ে মোটা বিল খাড়া করো যদি, চলবে না তা। মদটা যেন ভালো হয়, আর 3 রকমের হয় অন্তত। আর খাবার জিনিস যেন হয় পর্যাপ্ত। না যদি হয় এসব, তোমার মাথাখানে আমি চূর্ণ করব বৎস, বুঝলে? ডুরান্টে জবাব দিল, তার 2 রকম অর্থ করা যায় ইচ্ছা করলে। সে বলল, কিছু ভাববেন না ক্যাপ্টেন, যে শ্রেণীর লোককে আমরা ঠকাই আপনি নন সে শ্রেণীর। কিন্তু অর্থ বিচারের আর সময় ছিল না। ক্যাপ্টেনকে পা চালিয়ে দিতে হলো হারমেতাল আর ভ্যালেফকে ধরার জন্য। তবু যাওয়ার সময়ও একবার পিছন পানে তাকিয়ে হুঁশিয়ারি দিয়ে গেল, 12 ঘন্টা খায়নি কিছু, সেইটি বুঝে ব্যবস্থা করো বৎস। হোটেলওয়ালার মেজাজ খুশি হয়ে উঠেছিল সকালবেলাতেই কর করে 3 মোহর হাতে পেয়ে। কিন্তু ক্যাপ্টেনের হুঁশিয়ারি কানে যাওয়ার পর এখন আর তার মনে তত ফুর্তি নেই। ততটা মুনাফা থাকবে না বোধহয়, যতটা আশা করা গিয়েছিল। অন্য দিক দিয়ে ততক্ষণে বনের ভিতর ঢুকে পড়েছেন ডুয়েলের অন্য পক্ষ, ম্যাকুইস দ্য লাফেয়ার, কাউন্ট দ্য ফার্জি এবং সিভালিয়ার র্যাভেনে। দুপক্ষে সৌজন্য বিনিময়, তারপর কাজের কথা। যে জায়গায় দেখা হয়েছে 2 দলের, সেটা লড়াইয়ের পক্ষে খুব উপযুক্ত নয়। এখানে কোনো রকম গোলমাল হলে সহজেই বাজে লোকের কানে ঢুকবে তা। রাজপথ খুব নিকটেই। সিভালিয়ার ব্র্যান্ডারের বয়স সবচেয়ে কম এই লড়াইবাজদের মধ্যে। ডুয়েল ছাড়া অন্য অনেক হালকা ব্যাপারে এ বনে অনেক সময় আসার দরকার হয় তার। সেই পথ দেখিয়ে নিয়ে গেল সবাইকে বনের এক নিভৃত অংশে, একটু ছোট খোলা জায়গা। চারধারেই তার ঘন বেষ্টনী গাছপালা ঝোপঝাড়ের, ডুয়েলের পক্ষে আদর্শ স্থান। আর বিলম্বের প্রয়োজন কি? বেলা বেড়ে যাচ্ছে ওদিকে। যুদ্ধ আরম্ভ হয়ে গেল। লা ফেয়ার আর হারমেতালেই মূল কলহ। তারা স্বভাবতই পরস্পরের বিরুদ্ধে লড়ছেন। ফার্জির সঙ্গে লড়ছে ভ্যালেভ। ক্যাপ্টেনের সঙ্গে লড়বার জন্য কাজেই বাকি রইল ওদিকে র্যাভেন। বয়সে একান্ত তরুণ হলেও তলোয়ার বাজিতে সে উপেক্ষণীয় নয়। র্যাভেন তলোয়ার খুলতেই ক্যাপ্টেন হেসে ওঠে, ওইটুকু তলোয়ার নিয়ে তুমি আমার সঙ্গে লড়বে? দেখেছ আমার হাতিয়ার? ক্যাপ্টেন যে তলোয়ার খাপ থেকে টেনে বার করলো তার দৈর্ঘ্য র্যাভেনের অসির প্রায় 1.5 গুণ। র্যাভেন তো হেসেই অস্থির, ওটা কি তলোয়ার নাকি? আমি তো ভেবেছিলাম ওটা শিক কাবাব বানানোর শিক একটা। আমাদের রান্নাঘরে যে শিকগুলো আছে তা ওই রকমই লম্বা হবে কি না? যুদ্ধ শেষ হতে বেশি দেরি হলো না। র্যাভেন যতই ওস্তাদ হোক তলোয়ার বাজিতে, ক্যাপ্টেনের অভিজ্ঞতা অনেক বেশি। তার উপরে তার অসির অতিরিক্ত দৈর্ঘ্য বিলক্ষণ অসুবিধায় ফেলেছিল র্যাভেনকে। তবে ক্যাপ্টেনের খুবই প্রশংসা করতে হয়, রক্তপাত সে মোটেই করেনি। র্যাভেনকে নিরস্ত্র করেই ক্ষান্ত হয়েছে। অন্য 2 জোড়া যোদ্ধা কিন্তু অক্ষত নেই কেউ। লা ফেয়ার সবচেয়ে গুরুতর রকমে আহত হয়েছেন। হারমেতালের তলোয়ার তার বুকে বসে গিয়েছিল। পাঁজরের হাড়ে আটকে না গেলে সেই আঘাতেই প্রাণান্তকর হতে পারত অনায়াসে। হারমেতাল, ফার্জি বা ভ্যালেভ কারোরই আঘাতই মারাত্মক নয়। লাফেয়ারের ঠ্যাকরা গাড়ির ভিতর ডাক্তার ছিল একজন, তিনি এসে ব্যান্ডেজ বেঁধে দিলেন লাফেয়ারের ক্ষত মুখে। তারপর শত্রু মিত্র সবাই ধরাধরি করে তাকে তুলে দিল গাড়িতে। লোক জানাজানি না করে তাকে এখন নিজের বাসস্থানে পৌঁছে দেওয়াই প্রথম প্রয়োজন। কারণ ডুয়েল লড়ার অপরাধে যদি কেউ ধরা পড়ে, তার বাস্তিল বাস অনিবার্য।
কতদিনের জন্য সেটা নির্ভর করবে রাজা বা রাজপ্রতিনিধির মর্জির উপর। লাফেয়ারকে ছ্যাঁকড়া গাড়িতে রওনা করে দেওয়ার পরেও অন্য এক কর্তব্য রয়েছে হারমেতালের হাতে। ক্যাপ্টেনের কাছে বিদায় নিতে হবে যথোচিত কৃতজ্ঞতা প্রকাশ করে। কৃতজ্ঞতাটা স্রেফ মৌখিকই হবে, না আকার নেবে কোনো সারবান বস্তুর? হারমেতালের বিবেক বলছে শেষেরটা হলেই ভালো হয় ক্যাপ্টেনের পক্ষে, কারণ সুদক্ষ অসিযোদ্ধা হয়েও যে বেচারি আজ নিরন্ন, সে কথা ক্যাপ্টেন নিজেও গোপন করছে না। হারমেতাল ভ্যালেভদের মতো চক্ষুষ্মান ব্যক্তিদের কাছে তা থাকতেও পারে না গোপন। সারবান কিছু নগদ অর্থ ওকে দিতে গেলে হয়তো ও ছুঁড়ে ফেলে দেবে। দম্ভ তো পুরো মাত্রায় বজায় আছে, দারিদ্র্যের ভিতরেও। না, অর্থ নয়। তবে অত্যন্ত সংকোচের সঙ্গে হারমেতাল বলল, আপনার কাছে কৃতজ্ঞতা কি করে জানাবো ভেবে পাচ্ছি না ক্যাপ্টেন। আপনার জন্য আজ ইজ্জত রক্ষা হয়েছে আমার। যদি কিছু মনে না করেন, আপনাকে পায়দলে চলতে ফিরতে হচ্ছে দেখে খুবই কষ্ট হচ্ছে মনে। আপনার মতো একটা বীর, যার আজ কর্নেল পদ অলঙ্কৃত করবার কথা, তাকে কি না। তাই বলছি, আমার এই ঘোড়াটা যদি আজকার এই ডুয়েলের স্মারক হিসেবে আপনি উপহার বলে গ্রহণ করেন আমার কাছে, আমি অনুগৃহীত হব। উপহারের কোনো প্রয়োজন নেই, তবে ঘোড়া একটা হলে ভালো হয়, তা অস্বীকার করি না। বন্ধু লোক আপনি, দিতে চাইছেন যখন দিন। অশেষ ধন্যবাদ। আবার যদি কোথাও কোনো কাজে লাগতে পারি এই ধরনের, স্মরণ করবেন অধমকে। লা ফিলোর হোটেল তো জানেন, ওইখানে গিয়ে লা ফিলোকে জিজ্ঞাসা করবেন ক্যাপ্টেন রনফিনোটের কথা, তাহলেই পেয়ে যাবেন পাত্তা। আমি ওকে হোটেলের ব্যবসায় বসিয়েছিলাম এক সময়, তার দরুন আমার এখনো কিছু খাতির আছে ওর কাছে। ওর হোটেলে থাকি বা না থাকি, আমার সন্ধান ও দিতে পারবে। অতঃপর হারমেতালের রসে রনফিনটের অধিষ্ঠান এবং হারমেতাল এবং ভ্যালেফের পদব্রজে বনের ভিতর থেকে নিষ্ক্রমণ। ভ্যালেফকে আজই স্পেনে রওনা হতে হবে বিশেষ প্রয়োজনে। হাতে একটা চোট অবশ্য লেগেছে তলোয়ারের, তা সে এমন কিছু নয় যার দরুন জরুরি কাজ আটকে যাবে। বন থেকে বেরিয়েই ভ্যালেফ আলাদা পথ ধরল। দুজন আহত লোককে একসঙ্গে দেখলে পথচর মাত্রেই কৌতূহলী হয়ে উঠবে, পুলিশ মাত্রেই হয়ে উঠবে সন্দিহান। হারমেতালও ধরল নিজের হোটেলের পথ। রনফিনোটো তা ধরতে পারত যদি পকেটে থাকতো অর্থ। লা ফিলো খাতির করে, কৃতজ্ঞও থাকবে সারা জীবন, কিন্তু তার কাছে দাক্ষিণ্য চাইবার মতো অন্তরের দৈন্য রাফিনোটের নেই। নিঃসম্বল অবস্থায় তার হোটেলে যাওয়ার কথা সে চিন্তাও করতে পারে না। সম্বল একেবারে কিছু যে নেই এখন তা আর বলা যায় না। এই ডুয়েলটার দরুন সকাল 8টায় আর সকাল 10টায় আকাশ পাতাল ফারাক ঘটে গিয়েছে রানফিনোটের ভাগ্যে। নগদ অর্থ অবশ্য হাতে আসেনি কিছু, কিন্তু এসেছে এই উৎকৃষ্ট অশ্বটি। রয়ে বসে বেচলে যার দাম 100 লুইয়ের উপরেই উঠতে পারে। তবে কথাই রয়ে বসে বেচা পোষাবে না এই বর্তমান মালিকের। প্রাতরাশের ব্যবস্থা অবশ্য এই বনের বাইরে হয়ে আছে ডুরান্ডের হোটেলে, কিন্তু ডিনারের কোনো ব্যবস্থা কোনোখানেই নেই। অতএব প্যারিতে নিত্য নৈমিত্তিক কেনাবেচার মতো ঘোড়ার হাট আছে কয়েকটাই। এখানে বেচতে গেলে দাম কম উঠবে, তাতে যেমন সন্দেহ নেই, তেমনি আবার সন্দেহ নেই এ বিষয়েও যে নিয়ে যাওয়া মাত্রই ঘোড়াটা ঝেড়ে দিয়ে আসা যাবে কিঞ্চিত কাঞ্চন মূল্য পকেটে তুলে। লোকসান? তা ঘোড়া তো আর নিজের পয়সায় কেনেনি রনফিনট। পড়ে পাওয়া 14 আনাই তো লাভ তার। যেমন চিত্তা তেমনি কাজ। নগদ 60 লুই দামে, অর্থাৎ ঠিক আধ কড়িতে এমন চমৎকার ঘোড়াটা বিসর্জন দিয়ে রকফিনট আবার যথাপূর্বং পয়দলে দুর্মুজ করতে লেগে গেল রাজধানীর রাজপথ। দেরি একটু হয়েছে বটে, কিন্তু তার দরুন হোটেলওয়ালা ডুরান্ড প্রাতরাশটা বাতিল করে দিতে পারে না। আগাম দাম নিয়েছে যখন, খেতে দিতে সে বাধ্য। ডুরান্ড অবশ্য 3 জনের জায়গায় একজনকে মাত্র ফিরতে দেখে বিস্মিত হলো খুবই। কিন্তু সাধ্য কি ক্যাপ্টেনকে সে প্রশ্ন করবে তা নিয়ে? ওই বনটার ভিতরেই হয়তো পড়ে আছে লাশ দুটো। এমন তো হামেশা কতই হয়ে থাকে। প্রশ্ন করতে যাওয়া মানেই জড়িয়ে পড়া। তার ফলে পুলিশের হাতে টানা হ্যাঁচড়া, ভোগান্তি যথেষ্টই হতে পারে।
কাজ কি সেসবে? যে এসেছে তাকে খাইয়ে দাইয়ে বিদায় দাও। কিছু উদ্বৃত্ত, কিছু মুনাফা টিকেই যাবে। কিন্তু গেল না টিকে। 3 জনের খাবার সবটাই চেটে পুটে খেলো একা রকফিনাট। প্লেট খালি হলেই তার কোষবদ্ধ তরবারি ঝনঝন করে বেজে ওঠে এত জোরে যে নিজের টুলে বসেই আঁতকে ওঠে দুরান্ট। তাড়াতাড়ি পরিবেশক পাঠিয়ে দেয়, দেখে আয় বদমাসটা কি চায়। আর রকফিনাট চাইলো অনেক কিছু, অনেকবারই চাইলো। তারপর 3 লুই দাম পুরোপুরি উসুল করে নিয়ে গাড়ি ডাকলো লা ফিলোর হোটেলে যাওয়ার জন্য। লা ফিলো কাউন্টারেই আছে। দূর থেকেই তাকে ডেকে বলেছে ক্যাপ্টেন, শোনো বৎস, 6 তলার চিলে কুঠুরি নয়, 2 তলায় বড় সেলুনটা খুলে দাও আমার জন্য। কিছুদিন এখন সেই ঘরেই থাকছি আমি। রোজ 1 লুই, কুছ পরোয়া নেই। 1 মাসের ভাড়া 30 লুই। এই নে আগাম। আর দেখ, সন্ধেবেলার জন্য নাচওয়ালি ডেকে পাঠাবি জনা 5-6। আর তোর লানামার্ট তো আছেই। আজ থেকে আমি আবু হোসেন। লা ফিলো অনেকদিন থেকেই অভ্যস্ত এই আবু হোসেনি ঢঙে। সে হেসে মাথা নাড়ল শুধু। হেড দাসী লা নরম্যাটকে ডেকে খুলে দিতে বলল 2 তলার বড় সেলুন। এবং তুই তো জানিস সব, শাহানশার তোয়াজের ভার তোর উপরে রইল, যেমন থাকে বরাবর। ওদিকে হারমেতাল, সেও পৌঁছে গেছে নিজের বাড়ি। পৌঁছেই একখানা চিঠি দেখতে পেয়েছে টেবিলে। খুলতেই সে অবাক। কল্পনাতীত ভাগ্যোদয়ের জন্য আপনি কি প্রস্তুত আছেন? যদি থাকেন, আজ সন্ধ্যায় অপেরা হাউসে আসুন। সেখানে আপনার সঙ্গে কথা কইবে এক বাদুর। জানবেন সেই আপনার ভাগ্য দেবতার দূতী। অবাকই বটে হারমেতাল, কারণ প্যারিস অভিজাত সমাজে রহস্য, রোমাঞ্চ, গুপ্তলীলার ছড়াছড়ি যদিও চিরন্তন, অভিজাত বংশীয় হয়েও নিজে ও এ যাবৎ ফাঁদে পা দেয়নি কোনো চক্রী বা চক্রিনীর। ওকে জালে ফেলবার চেষ্টাই হয়নি কোনোদিন কোনো তরফ থেকে, কারণ রাজধানীর ঘূর্ণমান রাজনীতির চাকার উপর অংশে ওর আর ঠাঁই নেই আজকাল। চাকার নিচে যারা, তাদের পাকড়াবার জন্য কে আর আগ্রহ বোধ করবে? ব্যাপারটা বোঝাতে হলে হারমেতালের অতীত জীবনের কথা কিছুটা বলে নেওয়া দরকার এখানে। হারমেতালরা অন্যতম সুপ্রাচীন বংশ ফরাসি দেশের, চিরদিন রাজভক্ত। যুগে যুগে রাজার আর দেশের সেবায় অকাতরে ঢেলে এসেছে বুকের রক্ত। এক সময় ধনৈশ্বর্য প্রচুর ছিল এ বংশের। নানা রকম বিপর্যয়ের ফলে কমে এসেছে তা অনেকখানি। এখন এই যুবক রাউল দ্য হারমেতালের বার্ষিক আয় দাঁড়িয়েছে সামান্য 20 থেকে 25 হাজার লিডার। খুব বেশি নয়, আবার একা মানুষের পক্ষে কমও নয় খুব। সেই আয়ের উপর নির্ভর করেই বেশ ভদ্রভাবে প্যারিতে বসবাস করছে রাউল হারমেতাল। সামরিক বিভাগের চাকরিতে অকস্মাৎ অকারণে তার বিলক্ষণ একটা পদাবনতি ঘটে যাওয়ার পরেও নবীন যৌবনে সেনাবাহিনীর একটা অধস্তন সেনানী পদ সে লাভ করেছিল। বংশের মর্যাদা এবং ঐতিহ্যের দরুনই সম্ভব হয়েছিল সেটা। যুগটা চলছে রাজাধিরাজ গ্র্যান্ড মনার্ক 14 লুইয়েরই তখনও। যদিও নখদন্তহীন বৃদ্ধ কেশরীকে তখন আর ইউরোপের রাজন্যবৃন্দ আগের মতো সমীহ করে চলতে চাইছিলেন না। কোলবার্ট আর লুভয়, এই দুজনের প্রশাসন প্রতিভায় যে ফ্রান্স উঠে গিয়েছিল গৌরবের তুঙ্গ শিখরে, ধাপে ধাপে সে নেমে আসছিল ইদানিং ইউরোপের ক্ষুদ্র বৃহৎ নানা রাষ্ট্রের মিলিত প্রতিরোধের সঙ্গে এঁটে উঠতে না পেরে। পরাজয়ের পর পরাজয়। ফ্রান্সের যেন মেরুদণ্ডই ভেঙে গিয়েছে ধারাবাহিক বিপর্যয়ের ফলে। অপরাজয় সেনাপতিরা প্রত্যেকেই পরাজয় মেনে নিতে বাধ্য হয়েছেন তাদেরই হাতে, যারা এতদিন ছিল ফ্রান্সের পদানত আজ্ঞাবহ। হকটেস্টে পরাস্ত হয়েছেন টলার্ড আর মার্সিন। র্যামেলিতে হয়েছেন ভিলিরয়। ফ্রিডলিঞ্জের বিজয়ী ভিলার্সও পিছু হটে এসেছেন ম্যালপ্লাকার্টের রণক্ষেত্র থেকে। মার্লবরো আর ইউজিনের সম্মিলিত আক্রমণের সম্মুখে দাঁড়াতে পারেননি তিনি। ফ্রান্স সর্বনাশের কিনারে এসে দাঁড়িয়েছিল সেদিন। শত্রুপক্ষ থেকে সন্ধির যেসব শর্ত এসে পৌঁছল ফ্রান্সে, তাতে রাজি হতে গেলে ফ্রান্সের মর্যাদা তো ধুলুণ্ঠিত হবেই,
তার চেয়েও বড় কথা, ফ্রান্সের রাষ্ট্রটারই অর্ধেক চলে যাবে শত্রুর দখলে। রাজাধীরাজ চতুর্দশ লুই সেদিন অশ্রু বিসর্জন করেছিলেন মন্ত্রণা সভায় বসে। আর আশ্চর্য, সেই অশ্রু থেকে জন্ম লাভ করল নতুন একটা বাহিনী। ম্যালপ্লাকাটের পরাজিত সেনাপতি ভিলার্সি মৃত হলেন তার সৈন্যাপত্যে। ফ্রান্সের দুর্যোগ রাত্রির হলো অবসান। গোড়া থেকে ভিলার্সের লক্ষ্য ডিনেইনের লক্ষ্যবুহ। এই ডিনেইন থেকে মার্সিয়েন্স পর্যন্ত একটা নিরবচ্ছিন্ন নিরন্ধ্র প্রতিরোধী গড়ে তুলেছে ইংরেজ আর জার্মানি মিলে। ছাউনির গায়ে ছাউনি, কেল্লার পর কেল্লা। সে দুর্ভেদ্য প্রাকারের মাঝখানে আক্রমণ চালাতে গেলে বিপর্যয়ের আশঙ্কা খুবই প্রবল। ডাইনে বাঁয়ে দুদিক থেকে শত্রু এসে চেপে ধরবে ভিলার্সকে। না, মাঝখানে নয়, প্রান্তে, ভিনেইনে। কিন্তু ভিনেইন পৌঁছানো কঠিন কথা। ভিলার্সের বাহিনী এখন ল্যান্ড্রেসিতে। ল্যান্ড্রেসির পশ্চিমে আর ভিনেইনের দক্ষিণে অন্তত 4 মাইল বিস্তীর্ণ একটা দুস্তর জলাভূমি, যে জলার যে কোনো জায়গায় দীর্ঘতম সৈনিকেরও কোমর পর্যন্ত ডুবে যাবে জলে আর পাঁকে। এ জলা পেরিয়ে কোনো সেনাদল পারে ডিনেইন পৌঁছতে? ও চিন্তাই করছে না ফরাসিরা। ও আশঙ্কা একবারও উদয় হয়নি ইউনিচ বা ডিউক অ্যালবিমার্লের মনে। ভিলার্স শুধু শত্রু সৈন্যকেই ধাপ্পা দিচ্ছেন না, দিচ্ছেন নিজের সৈন্যকেও। তিনি জোর গলায় ঘোষণা করে যাচ্ছেন, ল্যান্ড্রেসি থেকে সম্মুখ পানে এগিয়ে গিয়ে তিনি সম্মুখ যুদ্ধেই চূর্ণ করবেন শত্রু রক্ষাব্যূহ। স্বভাবতই প্রিন্স ইউনিচ নিজে উপস্থিত রয়েছেন ল্যান্ড্রেসিতে। সুদৃঢ় ব্যূহকে সম্ভাব্য সকল রকম উপায়ে আরও দৃঢ়তর করে তোলার চেষ্টা করছেন দিবারাত্রি। অবশেষে এক ঘুটঘুটি আঁধার রাত্রে ফরাসি সেনা নিঃশব্দে নেমে গেল বাঁয়ের সেই 4 মাইল বিস্তীর্ণ জলায়। ঘোড়াগুলোর মুখ বাঁধা, যাতে তারা চিহি ডাক ছাড়তে না পারে। নিঃশব্দে সেই 32,000 সৈনিক, পদাতিক অশ্বারোহী নির্বিশেষে সবাই পেরিয়ে চলল সেই জলা, কোমর জল ভেঙে। পৌঁছল তারা ভিনেইন। একান্ত আচমকা আক্রমণ। প্রথম ব্যাটালিয়নের ফরাসি সৈনিকরাই দখল করে ফেলল ভিনেইন, একেবারে বিনা যুদ্ধে। তাম্বু থেকে বেরোবারই সময় পেল না ডিউক অ্যালবিমার্ল। মাথার ওপর জনৈক ফরাসি ক্যাপ্টেনের তরোয়াল উদ্যত দেখে নীরবে নিজের তরোয়াল সঁপে দিলেন তার হাতে। ভিলার্স নিজে যখন ডিনেইন পৌঁছলেন, তখন সেই ফরাসি ক্যাপ্টেন তার হাতে নিয়ে অর্পণ করল অ্যালবিমার্লের তরবারি। সেদিনকার সেই ফরাসি ক্যাপ্টেনেরই নাম রাউল দা হারমেতাল। উল্লাসে উন্মত্ত জেনারেল ভিলার্স হারমেতালকে জিজ্ঞাসা করলেন, তুমি আহত? এমন কিছু নয় জেনারেল, এই মুহূর্তে রওনা হয়ে যাবে প্যারিসে, রাজাকে এই প্রাথমিক বিজয়ের সংবাদটি দিতে। আসল যুদ্ধ এখনো বাকি অবশ্য, কিন্তু ডিনেইন অধিকার, সঙ্গে সঙ্গে ইংরেজ সেনাপতির আত্মসমর্পণ, এই দুটো ব্যাপারেরও গুরুত্ব কম নয়। আমি এই মুহূর্তেই যাত্রা করছি সেনাপতি। রণক্লান্ত হারমেতাল তক্ষুনি ঘোড়া ছোটালো আবার। সঙ্গে ভিলার্সের 2 ছত্র চিঠি, ছেঁড়া কাগজে পেন্সিল দিয়ে লেখা, 60 লিগ অর্থাৎ 180 মাইল। রুদ্ধশ্বাসে ছুটে গিয়ে রাজার কাছে ভিলার্সের পত্র অর্পণ করল যখন, সারা রাজধানী পাগল হয়ে গেল আনন্দে। ডিনেইনের পতনই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিল। ডিনেইন আর ল্যান্ড্রেসির মধ্যে আছে একটা নাতি বৃহৎ সাঁকো। সেই সাঁকোর পশ্চিমে এখন ভিলার্স, পূর্বে ইউজিন। সাঁকো পেরিয়ে গিয়ে ভিলার্সকে বিতাড়িত করবেন ডিনেইন থেকে, উদ্ধার করবেন অ্যালবিমার্লকে, এমন সাধ্য আর কিছুতেই হলো না অস্ট্রীয় সেনাপতির। জলা পেরোবার সময় অবশ্যই কামান নিয়ে যেতে পারেননি ভিলার্স, কিন্তু ইংরেজদের কামান তো বহু সংখ্যকই রয়েছে ডিনেইনে। সেইগুলোরই মুখ সাঁকোর দিকে ঘুরিয়ে দিলেন ভিলার্স। প্রলয়ঙ্কর আগুন বৃষ্টির মধ্যে ইউজিন কোনো মতেই পারলেন না সেতু অতিক্রম করতে। ভিলার্স ইচ্ছা করলে সেতুটা উড়িয়েই দিতে পারতেন কামানের মুখে, কিন্তু তা তিনি করেননি, কারণ ইউজিন পিছু হটবার পরে ওই সেতুর উপর দিয়েই পশ্চাৎ ধাবন করবে ফরাসি সেনা। পরপর 6টা রণতুরঙ্গ নিহত হলো ইউনিচকে পিঠে নিয়ে সেদিন। 7ম অশ্বে আরোহণ করে আবারও তিনি যুদ্ধের জন্য এগিয়ে যাচ্ছিলেন। তার ভক্ত সহকারীরা জোর করেই তার ঘোড়ার মুখ পূবের পানে ঘুরিয়ে দিল। আর বেশিক্ষণ যুদ্ধক্ষেত্রে থাকলে ইউজিনের পলায়নেরও কোনো উপায় থাকবে না।
রোষে ক্ষোভে গর্জন করতে করতে ম্যানপ্লাকার্ট বিজয়ী ইউনিজ ল্যান্ড্রেসির দিকে ঘোড়া ছোটালেন। হারমেতালের শৌর্যের কথা ভোলেননি ভিলার্স। তার সুপারিশে রাজা তাকে কর্নেল পদে উন্নীত করে দিলেন। মাত্র 22 বছর বয়সে কর্নেল, ফরাসি বাহিনীর ইতিহাসে অভূতপূর্ব। হারমেতাল সেদিন প্যারি রাজধানীর অভিজাত সমাজেরও সমাজ সিংহ, তার সমাদর সর্বত্র। ডিউক পিয়ার ফ্রেন্ডসদের বাড়িতে অবারিত দ্বার, রাজ দরবারে বৃদ্ধ রাজাধিরাজের দৃষ্টিতে প্রসন্ন আশীর্বাদ। হারমেতালের জীবনের সেই প্রথম অঙ্কই বুঝি চূড়ান্ত গৌরবের অঙ্ক, কারণ তার পরেই নেমে এলো দুর্যোগের ঘন ঘটা। তার নিজের কোনো দোষে নয়, কর্তব্যে কোনো শৈথিল্য ঘটেনি তার। বরাতের ফের ওপরতলার ক্ষমতার দ্বন্দ্বে সে জড়িয়ে পড়ল নিজের অজ্ঞাতসারে। রাজাধিরাজের মৃত্যু হলো, তার পুত্র পৌত্র সবাই স্বর্গারোহণ করেছেন তার জীবদ্দশাতেই। একমাত্র রাজবংশধর এখন 9 বৎসরের বালক, 14 লুইয়ের পৌত্র। 15 লুই নামে তাকেই সিংহাসনে অভিষেক করা হলো। এইবার গোল বাঁধল এই নিয়ে যে বালক রাজপুত্রের পক্ষ থেকে রাজ্যটা শাসন করবে কে, রাজপ্রতিনিধি রিজেন্ট পদে কে বসবে। প্রায় রাজারই মতো সম্মানের পদ সেটা, প্রকৃতপক্ষে রাজপদই। কে পাবে তা? দাবিদার দুজন, ডিউক দ্য মেইন, ডিউক দ্য অর্লিয়া। মেইনের দেহেও 14 লুইয়ের রক্ত বইছে। স্বর্গত রাজাধিরাজের অবৈধ সন্তান তিনি। লুই তাকে দারুণ রকম ভালোবাসতেন। নিজের উইলে তিনি স্পষ্টাক্ষরে নির্দেশ দিয়ে গিয়েছেন যে তার মৃত্যুর পর মেইনই হবে রাজপ্রতিনিধি। কিন্তু তাতে বাদ সাধলেন ডিউক ফিলিপ দ্য অর্লিয়া, ভ্রাতুষ্পুত্র ইনি 14 লুইয়ের। অপুত্রক অবস্থায় 15 লুইয়েরও যদি মৃত্যু হয়, তাহলে ফরাসি সিংহাসনের অধিকারী ইনিই হবেন। বয়সে প্রৌঢ়, 50-এর উপরই হবে বয়স, কিন্তু অটুট স্বাস্থ্য ও প্রাণশক্তির অধিকারী আজও। যুদ্ধবিগ্রহের বিলাস ব্যসনে নবযুবকদের সঙ্গেও টক্কর দিয়ে চলেন সমানে সমানে। সর্বোপরি ন্যায়নিষ্ঠ, সদাশয়। দিলদরিয়া ফিলিপ নামই দিয়েছে তাকে তার গুণমুগ্ধেরা। 14 লুইয়ের আশঙ্কা ছিল যে তার অবর্তমানে সিংহাসনটা নিজে অধিকার করবার লোভে পড়ে ফিলিপ নিশ্চয়ই বালক 15 লুইকে ধরাধাম থেকে অপসারিত করে দেবার জন্য সচেষ্ট হবেন। তাই ফিলিপ যাতে শিশু রাজার ধারে কাছেও আসতে না পারেন, সেই উদ্দেশ্য নিয়েই ফিলিপকে রাজপ্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করে গিয়েছিলেন তিনি। ফিলিপ তখন স্পেনে, বহু বৎসর তার স্পেনেই কেটেছে। তাকে সেখানে 14 লুই পাঠিয়েছিলেন ফরাসি সৈন্যের সর্বাধিনায়ক করে। স্পেনের রাজপথ ন্যারত, ধর্মত প্রাপ্য 5ম ফিলিপের, কিন্তু তা তিনি পাননি। স্পেনের আরও 2-1 রাজবংশধর শক্তি পরীক্ষাতেই অবতীর্ণ হয়েছিলেন 5ম ফিলিপের সঙ্গে। বীর ভোগ্যা বসুন্ধরা। 5ম ফিলিপকে আগে প্রমাণ করতে হবে যে তিনি শ্রেষ্ঠ বীর। সে প্রমাণ না পেলে প্রতিদ্বন্দ্বীরা তাকে নির্বিবাদে ছেড়ে দেবেন না সিংহাসন। হ্যাঁ, স্পেনের তদানীন্তন রাজারা রোবরাজবংশীয়ই বটে, যে বংশের অন্য এক ধারা ফ্রান্সের সিংহাসনে অধিষ্ঠিত আছেন বংশানুক্রমে। সম্পর্কে 5ম ফিলিপ 14 লুইয়ের জ্ঞাতি ভ্রাতুষ্পুত্র। অতএব প্রতিদ্বন্দ্বী দাবিদারের সঙ্গে নিজের বাহুবলে এঁটে উঠতে না পেরে ফিলিপ যদি লুইয়ের শরণাপন্নই হয়ে থাকেন, সেটা অস্বাভাবিক কিছু নয়। লুই 5ম ফিলিপের সাহায্য পাঠালেন অর্লিয়া ফিলিপকে। আগে থেকেই ফিলিপ দ্য অর্লিয়া ফ্রান্সের অন্যতম অগ্রগণ্য সেনাপতি, কিন্তু স্পেনে যাওয়ার পর তার শরীরে যেন রণদেবতা মার্সেরই আবির্ভাব হলো হঠাৎ। প্রতি যুদ্ধে তিনি অপূর্ব রণপাণ্ডিত্যের পরিচয় দিতে লাগলেন। আলমাঞ্জার রণক্ষেত্রে 5ম ফিলিপের শত্রুগুলিকে ধূলিসাৎ করে দিলেন। এই যুদ্ধে ব্যক্তিগতভাবেও অসামান্য বীরত্বের পরিচয় দিয়েছিলেন তিনি। অসম সাহসিকতার দরুন এক সময়ে তার জীবনই বিপন্ন হয়েছিল শত্রু সৈন্যদের হাতে। সেই সংকটে তার প্রাণ রক্ষা করেন এক কর্নেল, অ্যালবার্ট দ্য রোকার, নিজের প্রাণ বিসর্জন দিয়ে। সেই রোকারের প্রসঙ্গ বারবার উত্থাপিত হবে এই আখ্যায়িকায়। সেই কারণেই বিশেষভাবে উল্লেখ করতে হলো এই বীর কর্নেলটির কথা। আসল কাহিনীতে ফিরে আসা যাক।
ফিলিপ যখন স্পেনে, তখনই সংবাদ পেলেন যে রাজাধিরাজ লুইয়ের শেষ সময় সমাগত। গোপন সূত্রে এ খবরও তার কাছে পৌঁছল যে তার ন্যায্য দাবি উপেক্ষা করে রাজা তার অবৈধ পুত্র ডিউক দ্য মেইনকে নিযুক্ত করে যাচ্ছেন রিজেন্ট পদে। এত বড় অবিচার কি কখনো সহ্য করতে পারেন ফিলিপ? তিনি সসৈন্য ধাবিত হলেন প্যারি অভিমুখে। এসে যখন পৌঁছলেন তখন রাজাধিরাজ আর নেই। ফিলিপ এসে নিজেকে রিজেন্ট বলে ঘোষণা করে দিলেন। পার্লামেন্টের অধিকাংশ সদস্য তার গুণমুগ্ধ, তার শৌর্যে, বীর্যে আস্থাবান। তারা সমর্থন জানালেন ফিলিপের আচরণে। মেইন নীরবে সহ্য করলেন না এটা। ফিলিপের সঙ্গে শক্তি পরীক্ষার একটা ক্ষীণ প্রয়াস তিনি করেছিলেন। সে প্রয়াসে অনেক সামরিক কর্মচারীর সঙ্গে কর্নেল হারমেতালেরও সাহায্য তার পাওয়ার কথা ছিল, কিন্তু তোড়জোড় করার সময়ই জুটল না মেইনের। প্রথম আঘাতই এলো ফিলিপের দিক থেকে। মেইন ক্ষমতাচ্যুত হয়ে শহরের বাইরে গিয়ে আশ্রয় নিলেন তার আর্সেনাল নামক প্রাসাদে। হারমেতাল যে মেইনের পক্ষ অবলম্বন করেছিল এ কলহে, সে শুধু চতুর্দশ লুইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধাবশত। তা নইলে তার কোনো পক্ষপাত ছিল না মেইনের প্রতি, কোনো বিদ্বেষও ছিল না ফিলিপের উপরে। চতুর্দশ লুই যা চেয়েছিলেন তাই হওয়া উচিত, এই সরল ধারণা থেকেই সে প্রস্তুত হয়েছিল মেইনের সাহায্য করতে। কিন্তু মেইনই অক্ষম হলেন হারমেতাল প্রমুখ বান্ধবগণকে যথাযোগ্য নেতৃত্ব দিতে। এইসব বান্ধব যে কারা, অলিয়ার পক্ষে সে খবর সংগ্রহ করা শক্ত হলো না। তাদের তিনি সাজা দিতে কসুর করলেন না। হারমেতালের কর্নেল পদ কেড়ে নিয়ে নামিয়ে দেওয়া হলো ক্যাপ্টেন পদে। অপেরা হাউসে বল নাচ হওয়ার কথা নয়, কিন্তু আজকাল আকছাড় তা হচ্ছে প্যারি অপেরায়। কার্ডিনাল রিশলু এখানে অভিনয় করেছিলেন স্বরচিত মিরামির। সালি আর কিনোট এর গীতনাট্যগুলি এখানে চিত্ত বিনোদন করেছে সংখ্যাতীত রসগ্রাহীর। অবশেষে মলিয়ার এখানে নিজে রূপদান করেছেন তার শ্রেষ্ঠ নাটকগুলির শ্রেষ্ঠ চরিত্র সমূহের। সেই গৌরবের ঐতিহ্যকে পাশে ঠেলে রেখে এখন সিভালিয়ার দ্য বুড়ো এখানে প্রবর্তন করেছেন মঞ্চ নৃত্যের। সিভালিয়ারটি আবার নিজেই নিজেকে ভূষিত করেছেন প্রিন্স খেতাবে, প্রিন্স দ্য আভারনে। ও খেতাবের উপর তার দাবি যে কি তা কেউ জানে না, কিন্তু দাবিটা প্রমাণ করার জন্য চাপও তার উপর কেউ দেয়নি, দেবে কেন? অপেরার মঞ্চে বলনাচের আসর বসিয়ে তিনি কি অভিজাত নরনারীর সম্মুখে আর একটা পথ খুলে দেননি উচ্ছন্নে যাবার? কৃতজ্ঞতা বলে একটা জিনিস নেই। খুব সেজে গুজেই অপেরায় এসেছে আজ হারমেতাল। সকালে একটা মারাত্মক ডুয়েল হয়ে গিয়েছে। লাফিয়ার বাঁচে কি মরে বলা যায় না। আঘাতকারীর নাম লাফিয়ারের মুখ দিয়ে কখনো বেরোবে না, হারমেতাল সে বিষয়ে নিশ্চিত। ডুয়েল নিষিদ্ধ হবার পর থেকে ডুয়েল প্রেমিকরা ওদিক দিয়ে খুব সাবধান হয়ে গিয়েছে। কারো নাম কেউ প্রাণান্তেও করবে না। আইন কি করবে তাদের যদি হাতে নাতে ধরতেই না পারে? না, লাফিয়ারের মুখ দিয়ে নাম বেরোবে না হারমেতালের। কিন্তু অন্য সূত্রে পারেও তো বেরোতে। তা যদি বেরোয় তখন ঝেড়ে অস্বীকার করতে হবে। সেই সম্ভাব্য অস্বীকৃতিকে জোরদার করে তুলবার জন্যই আজ এমন এমন ভাব দেখাতে হবে যে ইদানিংকালে ডুয়েলের মতো প্রাণঘাতী কোনো কারবারের সঙ্গে সুদূরতম কোনো সংস্রব ছিল না হারমেতালের। ও যখন পৌঁছলো তখন মানুষে মানুষে গিজগিজ করছে অপেরা হাউস। প্রথম পরিচিত লোক যাকে দেখতে পেল হারমেতাল, সে হলো তরুণ রিশলু। প্রতিকৃতি মহামন্ত্রী রিশলুর সে কেউ নয়। তিনি স্বর্গত হয়েছেন ত্রয়োদশ লুইয়ের রাজত্বকালে। এটা হলো পঞ্চদশ লুইয়ের আমল। খেতাবটা বেওয়ারিশ রয়ে গিয়েছিল। চতুর্দশ লুইয়ের প্রিয়পাত্রী ডাচেস মেইতেনা এই সুন্দর ছোকরাটাকে সেটা পাইয়ে দিয়েছিলেন। অভিজাত বংশীয় অবশ্যই, নিচু পানে নজর দেওয়ার মানুষ ছিলেন না মেইতেনা। ম্যাকুইস ক্যানিলাকের সঙ্গে কথা কইছিল রিশলু। ক্যানিলাক রিজেন্ট অলিয়ার অতি পেয়ারের লোক, সদাই গম্ভীর মুখ, যার দরুন রিজেন্ট তাকে ডাকেন গুরুমশাই বলে। হাত পা নেড়ে রিশলু কি একটা গল্প বলছে ক্যানিলাককে। হারমেতাল যায় তার পাশ দিয়ে। পরিচয় তার আছে অবশ্য ওই ফড়িং ধর্মী ডিউকের সঙ্গে।
সে পরিচয় কিন্তু এত ঘনিষ্ঠ নয় যে তার ভিত্তিতে ঋষ্ণুর গল্পে সে ব্যাঘাত ঘটাতে পারে। সে পাশ দিয়ে চলেই যাচ্ছিল, ঋষ্ণুই টেনে ধরল তার কোট। আরে চলে যাচ্ছ কেন সিভালিয়ার? ক্যানিলাককে গল্প বলছি একটা, তুমি শুনলে তা অশুদ্ধ হয়ে যাবে না? যে শুনবে এ গল্প আখেরে ফায়দা পাবে বলে রাখছি। তুমিও পাবে হে শিভালিয়ার, নতুন অভিজ্ঞতা হবে একটা। আরে ও র্যাভান না? র্যাভান! দূর থেকে র্যাভান জবাব দিল, সময় নেই। লাফিয়ার কোথায় বলতে পারো? হাম হয়েছে শুনেছি। আর ফার্জি? পা মচকেছে তার। র্যাভান ভিড়ের ভিতর মিশে গেল। যাওয়ার আগে প্রভাতের শত্রুকে নমস্কার করে গেল প্রসন্ন হাসে, পরম বন্ধুর মতো অন্তরঙ্গভাবে। ক্যানিলাক জিজ্ঞাসা করলে, তোমার গল্প যদি বলতে চাও তো চটপট বলে নাও। এখানে যারা আসে স্রেফ গল্প শোনার জন্যই তারা আসে না, এটা মনে রেখো। আমিও আসিনি স্রেফ গল্প বলার জন্য, তুমিও মনে রেখো সেটা। কিন্তু সিভালিয়ার দ্য হারমেটাল রয়েছেন যখন। বেশিক্ষণ আমিও পারবো না থাকতে মসিয়ে ডিউক। একজনের সঙ্গে দেখা করার জন্যই আমি এসেছি, তিনি না আসা পর্যন্ত। ওই ওই সবাই এখানে কারোর না কারোর সঙ্গে দেখা করতেই আসে, আমিও, আপনিও, ক্যানিলাকও। যতক্ষণ না আসছেন সেই কেউ না কেউ। শোনো তাহলে গল্পটা। ইদানিং কয়েকদিন বাস্তিলে ছিলাম, তা তো জানো তোমরা। ওই ম্যাকুইস গোছির সঙ্গে ডুয়েলটা লড়ার দরুন। কীরকম হাসির কথা দেখো, যাদের রক্ত তারা যদি ঢালতে চায়, আইনের তাতে বলবার কি আছে? এ শুধু অহেতুক হস্তক্ষেপ করা ভদ্রলোকের ব্যক্তি স্বাধীনতায়। হারমেতাল সেই সকালেই ডুয়েল লড়ে এসেছে একটা, তার সাক্ষী তার বাহুতেই বর্তমান 3 ইঞ্চি লম্বা একটা তরোয়ালের চোট। ভাগ্যিস সেটা কোটের তলায় অদৃশ্য রয়েছে, নইলে বাস্তিল বাস তারই বা ঠেকাতো কে? বিষ্ণু গল্প বলছে ওদিকে। যেদিন খালাস হব, বাস্তিলের গভর্নর লোনের কাছ থেকে পেলাম একখানা চিঠি, আর একখানা চিঠি পেলাম মাদাম দা প্যারাবিয়ারের কাছ থেকে। বাস্তিলে বসেই একই সঙ্গে দুখানা। লোনে অবশ্য জানিয়েছে যে আমি খালাস হচ্ছি সেই দিনই, কিন্তু মাদাম প্যারাবিয়ার, বলো তো তোমরা, আন্দাজ করো দেখি, কি করে ভদ্রমহিলা জানলেন যে আমি খালাস হব ঠিক সেই দিনই? জেনেছিলেন নাকি? জিজ্ঞাসা করলো হারমেটাল। না জানলে তিনি কি করে আমাকে আমন্ত্রণ করেন সন্ধ্যাবেলায় তার বাড়িতে কফি খাওয়ার জন্য? আমন্ত্রণ করেছিলেন নাকি? গিয়েছিলে তুমি? এবারকার প্রশ্ন ক্যানিলাকের। দুটো প্রশ্নেরই একই উত্তর, হ্যাঁ। গিয়ে কাকে দেখলাম মাদামের বৈঠকখানায়, আমি 100 লুই বাজি ধরতে পারি। 100 বার আন্দাজ করলেও ঠিক ঠিক উত্তর দিতে পারবে না তোমরা। কাকে আবার দেখবে? অবশ্যই মাদামের স্বামীকেই দেখেছ, সরলভাবে বলে ফেললো হারমেটাল। সে কি হাসির রোল ঋষ্ণুর। তুমি এখনো খোকায় রয়ে গেছো হে সিভালিয়ার। মাদামের স্বামী নয়, দেখলাম তাকেই আমার আসন্ন মুক্তির কথা আগে থাকতেই যার জানা ছিল, এবং আগে থাকতেই যিনি মাদামকে জানিয়ে দিয়েছিলেন। আগে থাকতেই জানা ছিল? এ কেমন লোক? বাস্তিলের গভর্নর যে কর্নেল লোনে, তিনিও তো 2 ঘন্টা আগেও জানতে পারেন না কে কখন কোথায় যাচ্ছে আর আসছে। তবেই বোঝো, সে খবর জানেন একটি মাত্র লোক, তাকেই আমি দেখলাম মাদামের ঘরে, খোদ রিজেন্ট ফিলিপ অর্লিয়া। রিজেন্ট? হ্যাঁ গো হ্যাঁ, রিজেন্ট আমাকে হাসি মুখে ডেকে নিজের সোফাতেই বসালেন। তোমাকে একান্তই দরকার হয়েছে বেচারি কাউন্ট্রেসের। ওর স্বামীর সঙ্গে বনিবনা নেই অনেক দিন থেকেই, জানো তো। কি করে লোকটাকে ধরে আনা যায় এখানে কাউন্ট্রেসের কাছে? একটা ফন্দি বাতলাও তো। এমন গোয়ার ওই প্যারাবিয়ার, বলছে 1,00,000 লুই পেলেও সে তার স্ত্রীর সঙ্গে এক বাড়িতে বাস করবে না। ভেবে আকুল আমরা, শেষ পর্যন্ত ঠাউরেছি যে একমাত্র তোমার পক্ষে সম্ভব। প্যারাবিয়ারকে পাকড়ে আনা, এমন সাফ মাথা তো প্যারিতে আর দ্বিতীয় কারণ নেই। তারপর এবারে প্রশ্ন যুগল শ্রোতারই একসঙ্গে। তারপর আমি একটু হেসে এবং একটু কেশে, একবারটি মাথা চুলকে রিজেন্টকে জিজ্ঞাসা করলাম, ইয়োর হাইনেস, উপায় বাতলাবার আগে একটা কথা কি আমি জানতে পারি? কি কথা? অবশ্যই জানতে পারবে যদি আমার জানা থাকে।
বললেন রিজেন্ট। আমি বললাম, কথাটা এই যে উপায় বাতলাতে না পারলে কি আমায় আবার বাস্তিলে ফিরে যেতে হবে? আরে না না, হো হো করেই হেসে অস্থির রিজেন্ট। কিন্তু বাস্তিলে ফিরে যেতে আপত্তিই বা কি তোমার? লোনের উপরে তো নির্দেশ রয়েইছে যে আমার বন্ধু লোকেরা যদি কেউ কখনো বাস্তিলে গিয়ে থাকে কিছুদিন, জামাই আদরে খাওয়াতে হবে তাদের। না, সে নির্দেশ লঙ্ঘন করেনি লোনে, তবে বাস্তিলে ফিরতে তবু আমার ইচ্ছে নেই যে, তার প্রমাণ এক্ষুনি দিচ্ছি। আমি নিজের বাড়ি থেকে এক্ষুনি একখানা নিমন্ত্রণ পত্র পাঠাবো মসিয়ার প্যারাভিয়ারের কাছে, কাল সন্ধ্যায় আমার সঙ্গে ডিনার খাওয়ার জন্য। তারপর রাত 12টা নাগাদ কাউন্ট্রেস যদি নিজের গাড়ি পাঠিয়ে দেন আমার বাড়িতে, সেই গাড়ি এই বাড়িতে নিয়ে আসতে পারে তার স্বামীকে। রিজেন্ট ভ্রু কুঁচকে বললেন, জ্যান্ত না মৃত? জ্যান্ত, তবে অজ্ঞান, বললাম আমি। স্যাম্পেনে একটা গুঁড়ো মিশিয়ে দেব, মারাত্মক নয় কিছু। রিজেন্ট হেসে ফেললেন, এই নাও কাউন্ট্রেস, মুশকিল আসান। স্বামীকে হাতা পাওয়া নিয়ে কথা তো, তা তুমি তো পেয়েই যাচ্ছ ডিউকের কল্যাণে। এবার হাত জস তোমার, রিশলুকেই দেখছি আমার প্রধানমন্ত্রী করতে হবে। গল্প শেষ করে একবার ক্যানিলাকের একবার হারমেতালের দিকে তাকালেন রিশলু। স্পষ্টতই তার প্রত্যাশা এই যে ওরা মুক্ত কণ্ঠে প্রশংসা করবে তার, কিন্তু তা না করে ক্যানিলাক সন্দিগ্ধভাবে জেরা শুরু করলেন। পরিকল্পনা মাফিক কাজ উতরে দিতে পেরেছিলে তো? আরে না পারলে আজ আমায় এখানে দেখতে পেতে নাকি? এতদিনে আবার আমায় আতিথ্য গ্রহণ করতে হতো মসিয়ে লোনের। এক অদ্ভুত মূর্তি ততক্ষণে এসে হারমেতালের পিছনে দাঁড়িয়েছে, হাত দিয়েছে তার কাঁধে। অদ্ভুত মানে তার দেহের নিম্নার্ধ নারীর মতো হলেও উপরার্ধ বাদুরের মতো। কালো কাপড় দিয়ে তার মাথা, বুক, পিঠ সব এভাবে আবৃত যাতে দেখলেই মনে হয় যে এটা একটা কালো বাদুর ডানা মেলে উঠছে। হারমেতাল বিবেচনা করল, এই বাদুরই তাকে আমন্ত্রণ জানিয়েছিল অপেরায় এসে দেখা করতে। বাদুরের মুখের দিকে তাকিয়ে দেখল দুটি ডাগর নীল চক্ষু ছাড়া আর কোনো অবয়বই চোখে পড়ে না, সব এন্তার কালো, ছদ্মবেশ নিশ্চিত্র একেবারে। তা এই ধরনের ছদ্মবেশ আশেপাশে আরও ঢের চোখে পড়ছে, এটা একটা জনপ্রিয় ফ্যাশন। আনন্দ লুটব অথচ পরিচয় জানতে দেব না কাউকে, এরকম সুযোগ তো সকলেরই কাম্য। বাদুরটা স্পষ্টতই হারমেতালকে সঙ্গে আসতে বলছে। হারমেতাল রিশলুর দিকে চেয়ে মাথা নাড়ল। তার অর্থ, দেখছই তো আমার সমন এসেছে। রিশলু হেসে বলল, আনন্দ রাহো। মাথা নাড়লেন ক্যানিলাকো। একটা নিভৃত জায়গায় এসে বাদুর বলল, আপনাকে ধন্যবাদ শিভালিয়ার, আরও ধন্যবাদ দেব যদি সাহস করে আমার সঙ্গে যেতে পারেন। সাহসের অভাব আমার আছে বলে শত্রুমিত্র কেউই বিবেচনা করে না বোধ হয়, কিন্তু যাব কোথায়? অজানা লোকের সঙ্গে অজানা জায়গায় গিয়ে যদি বিপদে পড়ি, নিজের হঠকারিতাকে ধন্যবাদ দেওয়া ছাড়া অন্য কিছু করবার থাকবে না তখন আমার। বিপদে আপনি পড়বেন না, আমি তা শপথ করেই বলতে রাজি আছি। যে জন্য আপনাকে সঙ্গে নিয়ে যেতে চাই তা জানতে পারবেন একটা নির্দিষ্ট স্থানে গেলে, তারপরে এখানে তা বলবার সময় হবে না, আর তা বলবার ভারও আমার উপর নেই। যথাস্থানে যথাযোগ্য ব্যক্তি আপনাকে শোনাবেন সব কথা, তারপরে আপনি আপনার ইচ্ছামতো পথ বেছে নেবেন। আমাদের পথে চলতে যদি অনিচ্ছা হয়, কেউ আপনাকে বাধ্য করার চেষ্টা করবে না। অক্ষত দেহে আপনি ফিরে আসবেন, তবে একটা কথা দিয়ে আসতে হবে যে কি দেখলেন সেখানে, কি শুনলেন তা ঘুণাক্ষরেও কখনো প্রকাশ করবেন না। কথা না শপথ? জিজ্ঞাসা করল হারমেতাল কৌতুকের সুরে। বীরের কথাই শপথ, উত্তর দিল বাদুর অত্যন্ত সাধারণ সুরে। বীর যোদ্ধাদের সঙ্গে হামেশাই আলাপ সালাপের সুযোগ যে বাদুরের আছে তাতে কোনো সন্দেহই করতে পারছে না হারমেতাল। কখন যেতে হবে? হারমেতাল মন স্থির করে ফেলেছে। মনে তার প্রবল ধারণা সমস্ত ব্যাপারটাই রাজনীতি ঘটিত এবং সম্ভবত রিজেন্ট মেইন দ্বন্দ্বের সঙ্গে জড়িত। একটা কানাঘুষো তো রাজধানীতে চলছেই ইদানিং ওইসব নিয়ে। অলিয়া বসেছেন রাজপ্রতিনিধির পদে, তাতে সন্দেহ নেই, কিন্তু ডিউক মেইনও নিশ্চিন্ত নেই। একবারের পরাজয়ই চূড়ান্ত পরাজয় বলে তিনি হয়তো মেনে নিতে পারছেন না, অন্তত তার স্ত্রী যে পারছেন না তা তো সর্বজন বিদিত। অত্যন্ত উচ্ছ্বাসিনী ওই মহিলা,
রাজরক্ত তারও ধমনীতে প্রবাহিত। প্রাক নেপোলিয়া যুগের সর্বশ্রেষ্ঠ সেনাপতি রকবয় বিজয়ী প্রিন্স কন্ডির পৌত্রী তিনি। অদৃষ্ট মন্দ, নিজে অসম সাহসিনী তেজস্বিনী হলে কি হবে, স্বামীটি জুটেছে তার একান্ত অপদার্থ। চতুর্দশ লুইয়ের এক ধরনের পুত্র, এইটুকু ছাড়া মেইনের সপক্ষে বলবার কিছু নেই আর। অলস, দীর্ঘসূত্রী, তেজবীর্য বর্জিত, একান্তই তৃতীয় শ্রেণীর মনুষ্য একটি। তবু এই অপগণ্ডটাকে সম্মুখে রেখে এই খর্বকায়া ডাচেসটি না করে যাচ্ছেন কি? লোকমুখে তো এরকমই রটনা যে, কিন্তু কি যে রটনা তা ক্রমশ প্রকাশ্য। হারমেতাল তা খানিক খানিক শুনেছে, অপ্রসন্ন হয়নি শুনে। আগেই এ কথার উল্লেখ করা গিয়েছে যে রাজনীতিতে কোনো বিশেষ নেতা বা বিশেষ নেত্রীর প্রতি ব্যক্তিগত আনুগত্য কিছুই নেই হারমেতালের। ব্যক্তি হিসাবে তার কাছে রডিয়াও কিছু নন, মেইনও কিছু নন। তবে হ্যাঁ, মেইনের পক্ষে এইটুকু বলার আছে যে তিনি রাজাধিরাজের মনোনীত প্রতিনিধি। অলিয়া সেদিক দিয়ে অনধিকারী ব্যক্তি, যাকে বলে জোর যার মুলুক তার। সেই নীতি অনুসরণ করেই তিনি দখল করে বসেছেন রিজেন্টের গদি। তার চেয়ে বেশি জোরদার কেউ যদি এসে তার গলা ধাক্কা দেয় সেখান থেকে, হারমেতাল তাতে দুঃখ পাবে না, বরং খুশিই হবে। যদি সেই জোরদার লোকটা হারমেতালের অপহৃত কর্নেল পদটি তাকে ফিরিয়ে দেয় সুবিচারের খাতিরে। হ্যাঁ, নিশ্চয়ই ক্ষমতার অধিকারীরা সুবিচারক যদি হয়, হারমেতালকে তার কর্নেল পদটি এক্ষুনি ফিরিয়ে দেওয়া তাদের উচিত। ওটা বাতিল হয়ে যাওয়ার কিছুমাত্র হেতুই ছিল না। উচ্চতম প্রশাসকেরাও যে কতখানি খেয়ালি অবিবেচক স্বেচ্ছাচারী হতে পারেন তারই পরিচয় পাওয়া গিয়েছে এই ব্যাপারে। এখন হারমেতাল যদি এমন আশা পায় যে ডিউক মেইনের দ্বারা সে অবিচারের প্রতিকার হবে কিছু, তাহলে সে কায় মনোবাক্যে সাহায্য করতে প্রস্তুত আছে এই মেইনকেই। কেন করবে না সাহায্য? মেইনই তো ন্যায্যত রাজপ্রতিনিধি পদের হকদার, চতুর্দশ লুইয়ের উইল অনুযায়ী। শুনলেন আলেকজান্ডার দুমার লেখা উপন্যাস দ্য কনস্পিরেটর্স এর প্রথম পর্ব। যদি আমাদের গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল লাইক, কমেন্ট এবং শেয়ার করার, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকার। দ্বিতীয় পর্ব নিয়ে ফিরব খুব শিগগিরই। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। ধন্যবাদ।